শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। অনেক সময় তোমরা অপেক্ষা করছো, কারণ তোমাদের ক্লাসটা প্রতিদিন আমরা নিতে পারছি না। কারণ একই সঙ্গে অনেকগুলা ক্লাস চালাইতে হয় বা কন্ট্রোল করতে হয়। সে কারণে দেখা যাচ্ছে সপ্তাহে দুবার বা তিনবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো আছো। ভালো থাকতে হবে, সব কিছুর ভেতর দিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে। উদ্ভিদের কোষ ও জীব কোষ ও টিস্যু নিয়ে যে কথাগুলো বলছিলাম, সেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম উদ্ভিদ কোষ দিয়ে। তো আজকে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো যে আমার পিছনে বিশাল একটা ছক তৈরি করা আছে, রেডি করা আছে। এটা আমি আসলে কথা বলতে বলতে যদি এই করতে যেতাম তাহলে দেখা যাচ্ছে আমার 30 মিনিট কেন 90 মিনিটও শেষ হইতো না। আর সময়টাকে বাঁচানোর তাগিদেই মূলত আমার এই কাজটা করে রাখা। কারণ এমনি আমার দেখো যে সায়েন্সের ক্লাসগুলো একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবা যে কোনো না কোনোভাবে আমাদের ক্লাসগুলো একটু বেশি সময় ধরে হয়। তো এই বেশি হওয়ার জন্য তোমরা আপসেট হবা না, ধৈর্য হারাবা না। কারণ তোমাদের বৈশিষ্ট্য আর আদার্স সেক্টরের যে স্টুডেন্টগুলো আছে তাদের বৈশিষ্ট্য অনেক কম বেশি হবে। কারণ তোমাদের চিন্তাধারা থাকবে একরকম, তাদের চিন্তাধারা থাকে আর রকম। তো সেই দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে বেশি ধৈর্যশীল হইতে হবে জ্ঞান অর্জনের যে লক্ষ্য আছে সেটা সাকসেসফুল করার জন্য। আমি এত কথা বলছি এর কারণ হলো আমি বিগত ক্লাসগুলোতে বলেছি আমাদের বায়োলজি বইয়ে, নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ে যে অধ্যায়টা, 2 নম্বর অধ্যায়টা জীব কোষ ও টিস্যু, এই অধ্যায়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুঝতে কষ্ট হয় এবং হবে, তারপরে গুরুত্বপূর্ণ। কারণ কি, এই দ্বিতীয় অধ্যায় থেকে দেখো আমরা যখন সামনের দিকে যাব, সামনের অধ্যায়গুলোতে যখন আমরা যাব, তখন তোমরা গেস করতে পারবা যে দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রত্যেকটি টপিক্সের ছোট ছোট টাস্ক পেয়ে আসছি। তো তোমরা যদি কোনোভাবে এখানে একটু অবহেলা করো বা একটু অমনোযোগী হও, সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তী অধ্যায়ে এই টপিকসগুলো আসলে তোমার মাথায় একটি গোলক ধাঁধার মতন লাগবে যে এটা আবার হঠাৎ কোত্থেকে আসলো। কিন্তু তুমি যদি এইখানে যা কিছু আছে এইগুলা নিয়ে যদি মাথায় একটু ঢুকিয়ে রাখতে পারো, একটু যদি মেমোরাইজ করে একটু যদি তোমরা স্মরণে রাখতে পারো, তাহলে পরবর্তী অধ্যায়ে এই টপিকসগুলো যখন আসবে তোমাদের জন্য সেটা ভালো হবে, তোমাদের জন্য সেটা সুস্বাস্থ্যকর হবে। যাই হোক, কথা না বলি, আমরা আজকে টপিকসটা আমি আজকে ব্যতিক্রম করে ফেলেছি। আমার যে রুলস, সে রুলস ভেঙে ফেলেছি। কারণ আমি না বোর্ডে কভার করতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ অনেকগুলো লেখা, এগুলো আমি আসলে কভার করতে পারছিলাম না। এ কারণে আমার টপিকসটি আজকে আমি শুধুমাত্র বাম পাশে লিখে রেখেছি, তার অল্প একটু লিখে রেখেছি কি প্রাণীর টিস্যু এবং তার প্রকারভেদ। তো প্রাণীর টিস্যু বলতে আমরা কি বুঝি? উদ্ভিদ টিস্যু ছিল একরকম, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদও ছিল একরকম, প্রাণী টিস্যু কিন্তু আলাদা রকম। তো টিস্যুর সংজ্ঞা তো আসলে অ্যাকচুয়ালি দুটোই প্রায় সেম। টিস্যু, প্রাণীর টিস্যু আর উদ্ভিদ টিস্যু আলাদা আলাদা এই যে ওটা উদ্ভিদ দেহে পাওয়া যাচ্ছে উদ্ভিদ টিস্যু, প্রাণী দেহে পাওয়া যাচ্ছে প্রাণী টিস্যু। এই তাছাড়া টিস্যুর যে জেনুইন এটাকে কি বলা যায় এক্সপ্লেনেশন, সেটা কিন্তু প্রায় সেম। তাহলে প্রাণী টিস্যু বলতে আমরা কি বুঝি? প্রাণী টিস্যু বলতে আমরা সেরকমই বলবো ওই টিস্যুর মতন করে, যে একই জায়গা থেকে উৎপত্তি হয়ে অথবা বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়ে অনেকগুলা কোষ যখন একটি নির্দিষ্ট কাজ সাধন করে সেটা টিস্যু। তাহলে প্রাণী দেহের, এখানে আমরা শুধু যোগ করে দেব কি প্রাণী দেহের বিভিন্ন স্থান থেকে অথবা একই স্থান থেকে উৎপন্ন দুই বা ততোধিক বা বিভিন্ন রকমের কোষ একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তখন ওই কোষগুলোকে ওই কোষগুলোকে দলগতভাবে যে কোষগুলো কাজ করছে ওই কোষগুলোকে একত্রে আমরা কি বলি? টিস্যু বা কলা। এই টিস্যুকে আমরা অনেক সময় কলা বলে থাকি। তোমরা উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে দেখে এসেছো, ওটা প্রথমে প্রাইমারিতে দুটো আইটেম ছিল, একটি হলো কি ভাজক টিস্যু আর একটি স্থায়ী টিস্যু। এইখানে কিন্তু প্রাণী টিস্যু প্রথমে 4টি ভাগে বিভক্ত। তার ভিতরে একটি আছে কি আবরণী টিস্যু, 2 নম্বরে স্নায়ু টিস্যু, 3 নম্বরে পেশি টিস্যু, 4 নম্বরে যোজক টিস্যু। তাহলে এই আবরণী টিস্যু কি? এই আবরণী টিস্যুকে আমরা কিন্তু
আহ, অন্যভাবেও বলতে পারি ইপিথেলিয়াল, কি বলবো এখানে, টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু। একটু দেখো কি এটা, ইপিথেলিয়াল, ইপিথেলিয়াল টিস্যু। এই ইপি শব্দের অর্থ, এই ইপি শব্দের বাংলা অর্থ দাঁড়ায় হলো আবরণ, বাইরের আবরণ, মানে বহির, বহির আবরণ বা বাইরের যে লেয়ার, বাইরের যে স্তর, বাইরের যে ঢাকনা, সেটা হলো এই ইপি মিন করে। তো ইপিথেলিয়াল টিস্যু বলতে যে আমরা তখন আমরা বুঝে নিচ্ছি কি আবরণী টিস্যু। ক্লিয়ার? এখন আবরণী টিস্যুকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, তোমাদের সিরিয়ালি দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে তোমরা যাতে ইজিলি বিষয়টা মাথায় রাখতে পারো, ইজিলি যাতে বোধগম্য হয়, খুব সহজে তোমাদের বোধগম্য হওয়ার মতন করে আমি চেষ্টা করি, আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে ক্লাসটি সাজালে তোমাদের কাছে ভালো লাগবে, একটু অ্যাট্রাকটিভ হবে। তো এই আবরণী টিস্যুটাকে আমরা কি করি, কোষের আকার, আকৃতি এবং প্রকৃতি, এই প্রকৃতিটা বলতে আমি আসলে বলছি কাজের প্রকৃতি। হ্যাঁ, তাহলে বলবো কি কোষের আকার, আকৃতি এবং কাজের প্রকৃতি অনুযায়ী আবরণী টিস্যুকে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগের ভিতরে কি কি আছে, স্কোয়ামাস টিস্যু, স্কোয়ামাস টিস্যু বলবো না, স্কোয়ামাস আবরণী টিস্যু। তারপরে বলবো কি কিউবয়েডাল টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। তাহলে স্কোয়ামাস এই শব্দটা কেমন একটা বিদ্রুতি টাইপের শব্দ না? তো স্কোয়ামাস শব্দের মানে যে ইংরেজি শব্দটা আছে সেই শব্দটার অর্থ হলো আইস, আইস অর্থাৎ মাছের আঁশ। তো যে সকল আবরণী টিস্যু একটির পর একটি মাছের আঁশের মতন, মাছের আঁশের মতন বিন্যস্ত থাকে, সেই সকল টিস্যুকে বলা হবে স্কোয়ামাস আবরণী টিস্যু। কিউবয়েডাল, কিউবয়েডালটা হচ্ছে কিউব, আমরা জানি কিউব, কিউব মানে কি ঘন, তাহলে ঘনকাকৃতির, ঘনকাকৃতির যে কোষগুলা পাবো আমরা সেগুলো হচ্ছে কিউবয়েডাল টিস্যু। এতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান থাকে। মানে কিউব তো আমরা জানি, তাই না? কিউব আমরা যদি বলি যে কিউব কেমন, তাহলে কিউব এরকম না, যে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আমরা কিউব বলি। তাহলে এই কিউবয়েডাল ঠিক এইরকমই, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান। আমরা অনেক সময় লুডো খেলি না, বর্তমানে তো আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশে, আমিও নিজেও খেলছি, আমি খুব মজা পাই। লুডোতে দেখবা যে একটা ইয়ে পাওয়া যায়, ছক্কা পাওয়া যায়, কিউব আকৃতির ছক্কা পাওয়া যায়। আমি খুব এনজয় করি এই খেলাটাকে, আমি প্রায় 1 বছর কন্টিনিউয়াসলি খেলেছি। আমার মনে হয় তোমরাও খেলো। যাই হোক, ওই যে ডাইসটা আমরা দেখি ওইটা হলো কিউব আকৃতির। তাহলে কিউবয়েডাল আবরণী টিস্যুটা কেমন এটা বুঝতে পেরেছো। কলামনার, কলামনার আবরণী টিস্যু কি? আমরা পেপার পড়ে থাকি না অনেক সময়, পেপার, সেই পেপারগুলোতে কি কিভাবে থাকে দেখো তো, পেপারগুলোতে আমাদের লেখা থাকে কিভাবে, প্রথমত এই সারির ভেতর দিয়ে লেখা থাকলো, পরে আবার একটু গ্যাপ দিয়ে আবার এখানে একটা শুরু হলো, যাকে আমরা কলাম হিসাবে জানি। তোমরা পর্যায় সারণীতে দেখেছো আনুভূমিক, আনুভূমিক স্তর কোনটা আর কলাম কোনটা, পর্যায় কোনটা, সারণী কোনটা, এভাবে তোমাদের দেখিয়েছে না? তাহলে ওই কলাম হিসাবে যেখানে এই আবরণী টিস্যুগুলো যেখানে কলাম হিসাবে স্তরে স্তরে বিন্যস্ত থাকবে সেটা হলো কলামনার আবরণী টিস্যু। খুবই সহজ একটি বিষয়, শুধু মাথায় রাখতে হবে কোনটা কোথায় অবস্থান বা কোনটার আকৃতি কেমন। এই যে এগুলো তো ইজি বিষয়, মুছে দিলাম। এবার আমরা পাচ্ছি যে সংখ্যার ভিত্তিতে একটু টিস্যুতে কতগুলা কোষ আছে, এইরকম সংখ্যার ভিত্তিতে, কোষের সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যুকে আবার কি করা যাচ্ছে, তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত এই টিস্যুতে প্রথমত এই সারিতে একক অবস্থান, মানে সংখ্যার দিক দিয়ে একক সংখ্যায় থাকে এই সাধারণ আবরণী টিস্যুগুলা। তারপরে লেখা আছে কি দেখো উচ্চারণটা, স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড। এটা এক বা একাধিক স্তরে সাজানো থাকতে পারে, এক বা একাধিক স্তরে, এবং কোষের সংখ্যাও অনেক হতে পারে।
কোষের সংখ্যাও অনেক হতে পারে। আর নিচের যেটা সিউডো স্ট্র্যাটিফাইড, এটা ঠিক সাধারণ এবং স্ট্র্যাটিফাইডের মিক্সচার, সাধারণ এবং স্ট্র্যাটিফাইডের মিক্সচার। তাহলে ক্লিয়ার? কোষের সংখ্যার ভিত্তিতে আমরা কয় প্রকার পেলাম? কোষের সংখ্যার ভিত্তিতেও আমরা এই আবরণী টিস্যুকে পাইলাম 3 প্রকার। তাহলে অলরেডি আমরা দেখো আবরণী টিস্যুকে আমরা 6টি ভাগে বিভক্ত করে ফেললাম। এদের সামগ্রিক একটা কাজ আমি পরে বলবো, এটা শেষ করি। কাজের ভিত্তিতে, হ্যাঁ, আবরণী টিস্যুর কাজ কি, সেই কাজের ভিত্তিতে এদেরকে আবার 5টি ভাগে বিভক্ত করা যায়। দেখো এখানে লেখা আছে সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপদ যুক্ত, জননাঙ্গ এবং গ্রন্থি আবরণী। তো এগুলোর নাম দেখে তোমরা হয়তোবা বুঝতে পারছো যে সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপদ যুক্ত, জননাঙ্গ, গ্রন্থি আবরণী কি। কিছু কিছু আমাদের ভেতরে অনেকগুলো গ্রন্থি আছে না, অনেকগুলো গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি আছে, তারপরে বিভিন্ন রস নিঃসরণকারী গ্রন্থি আছে, তারপর পিত্তথলিতে যে একটা গ্রন্থি আছে, আমাদের স্টমাকে একটা গ্রন্থি আছে। তো এই যে বিভিন্ন ধরনের গ্রন্থি, এই গ্রন্থিতে এক ধরনের আবরণ পাওয়া যায় বা আচ্ছাদন স্তর পাওয়া যায়, যেটা কিনা আমাদেরকে ঢেকে রাখে। তাহলে এইটা হলো সেরকম। আবার দেখো জননাঙ্গ, তাহলে আমাদের বিশেষ কিছু যে ভ্রূণ তৈরি হয়, আমাদের যে শুক্রাণু বা ডিম্বাশয়, ডিম্বক, এগুলা যে তৈরি হচ্ছে আমাদের ভিতরে, সেটাও তো একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, থাকে না? যেমন দেখবা একটি ডিমের ভেতরে উপরের খোসা, ডিমের উপরের খোসা এবং ভেতরের যে আমরা কুসুম বলে জানি, তার ভেতরে ডিম যখন আমরা বয়েল করে সিদ্ধ করে বয়েল করে খোসাটা ছাড়াই, মাঝখানে একটা পাতলা পর্দা দেখা যায়, তাই দেখা না? তাহলে ওটা একটা আবরণী টিস্যুর মতন কাজ করে, ভেতরেরটাকে আলাদা করে রাখছে, ঢেকে রাখছে। ঠিক এরকম আমাদের জনন যে অঙ্গগুলো আছে, শুক্রাণু উৎপাদনকারী গ্রন্থি আছে, ডিম্বাণু আছে, ওখানে যে আবরণী টিস্যুটা কাজ করে সেটা জননাঙ্গ আবরণী টিস্যু। ক্ষণপদযুক্ত অনেক কিছু আছে আমাদের ভিতরে আবরণী। আমাদের জিহ্বাতে দেখবা, জিহ্বার নিচের পাশে, এই পাশে নিচের পাশে অনেক সময় দেখবা ছোট ছোট অ্যামিবার মতন ছোট ছোট কি জানি বের হয়ে, এটা ক্ষণপদের মতনই, অনেকটা ক্ষণপদের মতনই। ঠিক এরকমই আমরা যখন এই গরু ছাগলের যখন দেখি ভেতরে নাড়িভুঁড়ি, ওটা দেখবা কেমন আকৃতি, এটি একটি মাংসাল পিণ্ড, এর সঙ্গে এরকম যুক্ত থাকে কি কিছু একটা, ক্ষণপদ যুক্ত। ঠিক এইরকমই প্রতিটার একটা করে বৈশিষ্ট্য আছে, তোমরা একটু দেখে নিবা বইয়ে, বইয়ে সবকিছু একবার ডিটেইলস দেওয়া আছে। তাহলে আমরা আবরণী টিস্যুটিকে দেখো কাজের ভিত্তিতে, আকার আকৃতির ভিত্তিতে এবং সংখ্যার ভিত্তিতে মোট 11টি ভাগে বিভক্ত করে ফেললাম। অলরেডি আমরা 11টা ভাগে বিভক্ত করেছি। এখন আসি কাজ। এই 11টি যে আমরা টিস্যু পেলাম বা 11টি যে কলা পেলাম, এই 11টি কলার কিন্তু প্রধান কাজ আবরণ করা, আবরণ করে ঢেকে রাখা। আর কি কাজ করা? আবরণী টিস্যুর কি শুধু একটাই কাজ, ঢেকে রাখা, বহিরাবরণ তৈরি করা? না, এছাড়াও আরো কিছু কাজ আছে। আরো কিছু কাজ কি? কিছু বিশেষ উপাদান পরিবহন করা, বাইরের আঘাত থেকে ভেতরের যে অঙ্গাণুগুলো আছে সেটাকে রক্ষা করা, বাইরের যে আমাদের প্রতিকূল পরিবেশ আছে, প্রতিকূল পরিবেশ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে কে? বাইরের আবরণ। তাহলে আবরণী টিস্যুর কাজ কি? আমাদেরকে আবৃত করে রাখলো, আমাদেরকে নিরাপদ রাখলো, প্রোটেক্টিভ সেল তৈরি করলো একটা, তারপরে কি করলো? কিছু বিশেষ উপাদান পরিবহন করছে। তাহলে এই যে এগুলা, এই 11টা যে পেলাম, এগুলো আবরণী টিস্যুরই অংশ, তাই না? তাহলে এদের কাজ ঠিক ওই রকমই হবে। আচ্ছা, আমরা পরে যাচ্ছি স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু সম্পর্কে কিছু বলবো না, এই স্নায়ু টিস্যুর বিশেষ একটি কাজ আছে। স্নায়ু টিস্যু আসলে কথা বলে তো শেষ করা যাবে না, কথা নাই আবার অনেক কথা। স্নায়ু টিস্যু নিয়ে পরে কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি স্নায়ু কোষ অঙ্কন করে রেখেছি এখানে, একক, যাকে আমরা নিউরন বলি, এটা অঙ্কন করে রেখেছি, এটা নিয়ে পরে কথা বলবো। চলে যায় পেশি টিস্যুতে। পেশি টিস্যু এটাকে বলা হয় মাসকুলার টিস্যু। কি বলবো? মাসকুলার টিস্যু, এই তো মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু। এই মাসকুলার টিস্যু কি বা পেশি কি? এখানে দেখতে পাচ্ছ ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদ। তাহলে পেশি টিস্যু হলো এই সেই সকল টিস্যু যা আমাদের মুভমেন্টে সহায়তা করে, যা আমাদের মুভমেন্ট, চলাফেরা, উঠা বসা, বিভিন্ন
শারীরবৃত্তীয় কাজ করতে সাহায্য করে, সেগুলো হলো মাসকুলার টিস্যু। এই মাসকুলার টিস্যুকে তাদের বৈশিষ্ট্য এবং ধরন অনুযায়ী তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার ভিতরে একটি হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি এটাকে আমরা বলতে পারি ভলান্টিয়ার, VOLUNTER, ভলান্টিয়ার পরিবহন ভলান্টিয়ার পেশি টিস্যু বলতে পারি। এটাকে বলবো কি ইনভলান্টিয়ার। তাহলে এইটা ভলান্টিয়ার, এটা ইনভলান্টিয়ার। ঐচ্ছিক মানে আমরা দেখো আমাদের স্কুলে যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, আমরা যখন তোমাদেরকে বলে দিই যে তুমি অমুক তুমি অমুক, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় এই জিনিসগুলো দেখাশোনা করবা, তাহলে তোমরা নিজের দায়িত্ব বোধ থেকে আমাদের ওই জিনিসগুলো কিন্তু দেখাশোনা করে রাখো এবং তদারকি করে থাকো। তোমরা ভলান্টিয়ার হিসাবে কাজ করো, তাই করো না? ঠিক আমাদের শরীরের ভেতরে, আমাদের প্রাণী শরীরের ভেতরে কি আছে, এরকম কিছু পেশি আছে যারা স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করে থাকে। এদেরকে আমরা বলে থাকি কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি, ওই ঐচ্ছিক পেশি কি করে, এরা চলাফেরা দেখো ইজিলি চলাফেরা করতে পারে। আমার ইচ্ছা মতন আমি কথা বলতে পারি। দেখো আমি নড়াচ্ছি, তার মানে কি আমার ইচ্ছা হচ্ছে আমি ঘাড় নড়াচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে আমি কথা বলছি। এই যে পেশিগুলোকে আমরা ইচ্ছা মতন চালনা করতে পারি সেগুলো হলো ঐচ্ছিক পেশি। ঠিক ওই রকমই অনৈচ্ছিক পেশিটা কি, তার উল্টা। আমরা ইচ্ছা করলেও তাদেরকে কন্ট্রোল করতে পারি না। এর প্রকৃত একটা উদাহরণ হলো আমাদের হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড, এদের যে সময়, এরা কত সময়ে কতবার বিপ দিবে বা কতবার পালস দিবে, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত যে রুলস, সেই রুলসে চলবে। এখানে আমাদের কিচ্ছু করার নাই। তাহলে এটা হলো অনৈচ্ছিক পেশি। আমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছি, উদাহরণ দিলাম কি ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি, তাই তো? তো তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এইখানে আমি দুইটা ছবি অঙ্কন করে রেখেছি। কয়টা? দুইটা বা তিনটা? হ্যাঁ, এইখানে আমরা তিনটি ছবি অঙ্কন করে রেখেছি। হ্যাঁ, তার ভিতরে একটি হলো ঐচ্ছিক পেশি। আমাদের প্রথমেরটা হলো ঐচ্ছিক পেশি, আমি আইডেন্টিফাই করে দিই। এটা হলো অনৈচ্ছিক পেশি এবং এটা হলো হৃৎপেশি। ঠিক আছে? তাহলে আমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে ঐচ্ছিক পেশি কেমন। ঐচ্ছিক পেশিটা দেখতে অমসৃণ, এদের ভেতরে নিউক্লিয়াস আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াস, ছোট ছোট নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। এবং এই যে মাঝে ফাঁকা সাইডের যে মোটা এই অংশগুলোকে তোমার বলা হয় মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল, এটাকে তো নিউক্লিয়াস বললাম। আর এই উপরের দিকে যে ফাঁকা, এই যে বললাম এটা মাঝখানে ফাঁকা, এই ফাঁকাটাকে বলা হবে সার্কোলেমা। কি বলবো? সার্কোলেমা। এগুলা এদেরকে, এই যে মাঝখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছ, ডট ডটের মতন, খাঁচের মতন। এই যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এইটুকু দেখতে পাচ্ছ? এইগুলাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক বা একটি করে পর্ব। অপরপক্ষে আমরা যখন অনৈচ্ছিক পেশির দিকে তাকাবো, অনৈচ্ছিক পেশিটা ঐচ্ছিক পেশির তুলনায় মসৃণ, এটা অমসৃণ নয়। এদের মতন এদেরও একটি করে নিউক্লিয়াস থাকবে, তবে সাইজে এর সাথে এটা বড়। এর মাঝখানে যে ফাঁকা, এদের মতনই এখানে আছে কি ফাঁকা স্থানটা হলো সার্কোলেমা। এবং এর নিচে যে ভারী একটু মোটা করে দাগ দিয়েছি যেখানে, এখানে দেখবা কি লেখা আছে মায়োফাইব্রিল। তোমরা অবশ্যই বইটাকে ফলো করবা, কারণ এই ছবি দেখে তোমরা যতটা না বুঝবা, বইয়ের সঙ্গে তাল মিলালে আরো ক্লিয়ারলি বুঝে নিবা, পরিষ্কার একটি ধারণা পাবা। তাহলে এটা হলো মসৃণ, এটা ওই অনৈচ্ছিক পেশিটা মসৃণ হবে এবং নিউক্লিয়াস থাকবে। মাঝখান দিয়ে যে ডটটা আছে, এরকম ডটটা কি বলবো? সার্কোলেমা। এবং মাঝখান দুই পাশ দিয়ে যে পাশিটা আছে সেটাকে আমরা বলতে পারছি কি মায়োফাইব্রিল। এখন আসি আমরা হৃৎপেশিতে। হৃৎপেশি দেখো, এই দুটো সমন্বয়, এই দুটো সমন্বয়, এ মসৃণ, অমসৃণ নয়। এ মসৃণ, তার মানে কি অনৈচ্ছিক পেশির মতো মসৃণ হয়ে গেল। এবং
এদের যে মাঝখানের যে বাউন্ডারি, এটাকে কি বললাম? ইন্টার ক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ডিস্ক দেখো তোমার ওই যে আমাদের অনেকের বাড়ির আশেপাশে বাঁশ আছে, বাঁশ ছোট ছোট অংশে বিভক্ত না প্রতিটা বাঁশ, মাঝখানে এটাকে কি বলে তোমাদের এলাকায়? আমি জানি না তোমাদের এলাকায় কি বলে, তবে আমাদের ওইদিকে একটি করে ডিভাইডেশনকে বলা হয় পোর অথবা গিরো। জানি না তোমাদের এখানে কি বলে। এইখানে আমরা বায়োলজির ভাষায় যেটা বলে থাকি সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। এদের নিউক্লিয়াস আছে, কিন্তু এদের বড় বৈশিষ্ট্য হলো এরা একটির সাথে আরেকটি কানেক্টেড থাকে। দেখো এখানে একটা কানেকশন আছে, জয়েন্ট আছে। তাহলে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি দুটোর সমন্বয়ে আমাদের এখানে এই হৃদপেশিটার মোটামুটি একটা ধারণা পেতে পারি যে হৃদপেশিটা ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির মতনই কাজ করে এবং দুটোর সমন্বয়ে গঠিত হলে যে রূপ আসে সেরকম। এবার যাচ্ছি যোজক টিস্যু। যোজক টিস্যুকে কি বলে? যোজক মানে যোগ করা, যোজক মানে যোগ করা। তাহলে আমরা ইজিলি এটাকে বলতে পারি কি? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? তাহলে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু মানে কি? একে অন্যের সাথে যোগ করবে বা দুই বা ততোধিক টিস্যু মিলে একত্রে কাজ করবে, এরকম বিষয়টা। তাহলে আমরা দেখে নিই যোজক টিস্যু কি করে। যোজক টিস্যু কাজের ভিত্তিতে বা তাদের আকার আকৃতির ভিত্তিতে অথবা প্রকৃতি অনুযায়ী এদেরকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো কি, দেখো এখানে লেখা আছে, একটি হলো তন্তু যোজক কলা বা তন্তুময় যোজক টিস্যু, এটাকে বলা হয় ফাইব্রাস। ফাইব্রাস, এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি। কি লিখলাম? ফাইব্রাস। দেখতে পাচ্ছ তোমরা? ফাইব্রাস কানেকটিভ টিস্যু। ফাইব্রাস কানেকটিভ টিস্যু, তার মানে কি? তন্তুময় যোজক কলা, তন্তুময় যোজক টিস্যু। অর্থাৎ আমাদের এই উপরের মসৃণ ত্বকটি যদি আমরা উঠাই ফেলি, তাহলে নিচের যে আবরণটি পাবো এটাই হলো তন্তুময় যোজক কলা বা তন্তুময় যোজক টিস্যু। এর কাজ কি? এর কাজ হলো বিভিন্ন ধরনের উপাদান পরিবহন করা। সেখানে জৈব পদার্থ হতে পারে, অজৈব পদার্থ হতে পারে। তোমাদের যে বর্তমানে বলে কি, অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স, তাই না? কঙ্কাল, কঙ্কালটা কি? কঙ্কাল হলো এক ধরনের যোজক কলা, কঙ্কাল এক ধরনের যোজক টিস্যু। এই কঙ্কালকেও আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো অস্থি এবং একটি হলো তরুণাস্থি। অস্থি কোনগুলা এবং তরুণাস্থি কোনগুলা, এই বিষয়টাতে ধারণা হালকা নিতে হবে, কারণ বায়োলজিরই আমরা এখানে আজকে যতগুলো টপিকস নিয়ে কথা বললাম প্রত্যেকটা টপিকসের ডিটেইলস আলোচনা পাবা পরবর্তী অধ্যায়গুলোতে। দেখবা তখন মনে পড়বে যে স্যার তো আমাদের ওই সময় বলেছিল, আমরা তো গুরুত্ব দিই নাই, খুব ভুল করেছি। তাই সেজন্য আমি বলবো, তোমাদের কাছে অনুরোধ করব, বারবার অনুরোধ করব, তোমরা একটুও অবহেলা করবা না। যারা এখন পর্যন্ত যাদের হাতে সময় আছে, যাদের হাতে সময় আছে তারা সময়ে সাবধান হও। এমন একটি সময়ে গিয়ে তোমরা এটা ফিল করবা যে আমরা ভুল করেছি, তখন আর কিছু করার থাকবে না। তোমাদের তো কেবল শুরু, যারা এখন 9-10 এ পড়ছো তাদের তো কেবল ছাত্র জীবনের শুরু। সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে তোমরা যে যাত্রা শুরু করলা, এটা যদি এখনই অঙ্কুরেই বিনাশ করে ফেলো তাহলে তো হলো না, তাই না? যাই হোক, কঙ্কাল দু প্রকার, অস্থি এবং তরুণাস্থি। অস্থি হলো ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে এবং মৃত্তিকা থেকে উৎপাদিত যে মোটা বা দৃঢ় উপাদানগুলো পাই সেগুলোকে আমরা অস্থি বলতে পারি। এবং তরুণাস্থি কোনগুলা? দুটো অস্থির কানেকশন পয়েন্টের যে পদার্থ থাকে সেটি হলো তরুণাস্থি। যেমন অস্থিকে হিসাবে যদি আমি যদি বলি, এইটা এখান থেকে এইটুকু যে ভেতরে হাড়টা আছে এবং এখান থেকে যে হাড়টা আছে, দুটার আমার এটা অস্থি, এটা অস্থি। তাহলে এর মাঝখানে যে চলাফেরা করতে যে ইলাস্টিসিটি জাতীয় পদার্থ, আমরা অনেক সময় রক বলে থাকি, অনেক সময় ক্যালসিয়াম বলে থাকি, কি কি বলি ঠিক নাই, হ্যাঁ, কিন্তু এই দুটোর কানেকশন অব্যাহত রাখতে, মুভমেন্ট করতে যে অস্থিটি সাহায্য করছে তাকে আমরা বলে থাকি কি? তরুণাস্থি। তরুণাস্থিকে অনেক সময় তোমাদের বইয়ের ভাষায় বলা হচ্ছে কি? কোমলাস্থি।
বুঝতে পেরেছো? তাহলে সেগুলা মসৃণ এবং এলাস্টিসিটি বিশিষ্ট, মানে কি আমরা ফিজিক্সে পড়বো এটা স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক পদার্থ, অর্থাৎ এদেরকে টানলে বড় হতে পারে, সংকুচিত হতে পারে, বিষয়টি এরকম। আর অস্থিগুলো ভঙ্গুর প্রকৃতির, এরা দৃঢ় হয়। এদের কাজ কি? কঙ্কালের কাজ কি? কঙ্কাল মানে অস্থি এবং তরুণাস্থি মিলেই তো কঙ্কাল। তাহলে কঙ্কালের কাজ কি? কঙ্কালের কাজ হলো আমাদের দেহে সঠিক গঠন প্রদান করা, গঠন প্রদান করা, দৃঢ়তা প্রদান করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং আমাদের ভেতরে হৃৎপিণ্ডের ভেতর মানে কি বলবো, যেগুলা নমনীয় তন্ত্র আছে, নমনীয় আমরা বলি না পৌষ্টিক তন্ত্র কিংবা পরিপাক তন্ত্র, বিভিন্ন তন্ত্র আছে যে নমনীয় তন্ত্রগুলো, সেনসিটিভ যে বিষয়গুলো আছে সেগুলাকে কি করে, আঘাত থেকে রক্ষা করে। যেমন আমাদের এই বুকের এদিক দিয়ে কি আছে, ছোট ছোট চিকন চিকন হাড় আছে না, যেগুলা খুব নরম, চাপ দিলে বসে যায়, ছেড়ে আবার দেয়। কিন্তু আমরা যদি এখানে একটু পাঞ্চ করি তাহলে তো আমরা ব্যথা তো উপরে পাচ্ছি, কিন্তু এর ভেতরে, আমাদের ভেতরে যে বড় ফুসফুস বলো, হৃৎপিণ্ড বলো, স্টমাক বলো, যাই বলো না কেন, এগুলাকে কি করলো, বাইরের আঘাত থেকে রক্ষা করলো। তাহলে কঙ্কালের কাজ কি, আশা করি তোমরা গেস করতে পেরেছো। তরল যোজক কলা, এটাকে কি হলো, কানেকটিভ টিস্যু। তার মানে তরল কি, তরল হলো ফ্লুইড, এটা কই, এই যেটা, তাকে ফ্লুইড কানেকটিভ, ও পাশে তোমরা দেখতে পাবা না, আমি এখানে লিখছি এটা ফ্লুইড কানেকটিভ, শর্টে লিখলাম, হ্যাঁ, টিস্যু। তাহলে তরল যোজক কলাকে বলছি কি, ফ্লুইড কানেকটিভ টিস্যু। এই তরল যোজক কলা আবার কয় প্রকার, দু প্রকার, একটা হলো রক্ত এবং আরেকটা হলো কি লসিকা। মানে আমরা তরল রক্তকে কিন্তু বলেই থাকি, রক্তের যখন সংজ্ঞা আমরা চাই রক্ত কি, তখন আমরা কিন্তু ইজিলি বলে দিই রক্ত এক ধরনের তরল যোজক কলা, তাই বলি না? তো রক্তকে দেখো, তরল যোজক কলা কিন্তু রক্ত একটি আইটেম বা একটি প্রকারভেদ, এবং সঙ্গে আরেকটি কি আছে, লসিকা। লসিকাটা কি, এই সরি, রক্তের ভিতরে কিন্তু আরো উপাদান আছে, রক্ত কণিকা এবং রক্ত রস, তোমরা জানো হয়তো বা, এখান থেকে আমরা আরো পাঠ করতে পারি, কিন্তু এটা করার দরকার নেই, কারণ এগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে। পরবর্তী যে অধ্যায়গুলো পাবা, আমি বারবার এই কথাটা মনে হয় এই আমাদের এই ক্লাসে সর্বোচ্চবার বললাম, পরবর্তীতে পাবা, পরবর্তীতে পাবা, এটা বলার কারণ আছে। এইখান থেকে আজকে আমরা যা কিছু শিখছি, পরবর্তী চ্যাপ্টারগুলোতে অবশ্যই অবশ্যই পাবা। তোমরা ইজিলি এটা ধরেই নিবা, এটা তোমাদের ভেতরে মাথায় থাকতে হবে যে আমরা আজকে এখানে যা কিছু কথা বলছি, নেক্সটে তার সম্মুখীন হইতে হবে আমাদের। যাই হোক, তরল এক প্রকার কি যোজক কলা, রক্ত এক প্রকার তরল যোজক কলা, এবং লসিকাও এক প্রকার তরল যোজক কলা। রক্ত কি, রক্ত হলো ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন, কোথায় থেকে, ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন এক প্রকার তরল পদার্থ, যা কিনা রক্ত রস এবং রক্ত কণিকাকে বহন করে। তাহলে রক্তের সংজ্ঞা দিতে হলে কিন্তু আমরা সেইভাবে একটু দিব, হ্যাঁ, কারণ অ্যাপ্রোপ্রিয়েট যদি তোমাদের এক্সপ্লানেশনটা না থাকে, সেক্ষেত্রে টিচার খুশি হবে না, কখনোই হবে না, এবং তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবে না। তোমরা আরো একটি বিষয় পিছিয়ে আছো, যেটা ছবি আঁকানোর দিকে তোমরা অমনোযোগী। ছবি আঁকানো শিখতে হবে। সায়েন্স নিয়ে যখন পড়ছো, এটা তো মানে ইজি একটি বিষয়, সায়েন্স নিয়ে যখন পড়ছো, যদি ফিউচারে পড়তে চাও, আমি রিকোয়েস্ট করব, বারবার রিকোয়েস্ট করব, তোমরা পেন্সিল দিয়ে ছবি আঁকানোটাকে চর্চায় রাখো, তা নয়তো হবে না। তাহলে কি বললাম, ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন এমন একটি তরল, যা কিনা রক্ত কণিকা এবং রক্ত রস বহন করে, তাই না? এই রক্তটার কাজ কি, তাহলে রক্ত কণিকা রসকে বহন করা। রক্ত কণিকার ভেতরে আবার তিনটি কণিকা আছে, কি কি, শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা এবং অনুচক্রিকা, এবং কোনটার কাজ কি সেটাও তোমরা জানবা পরে। লসিকাটা কি, লসিকা হলো রক্ত নালী দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, মানে রক্ত প্রবাহিত হওয়ার জন্য তো একটা নালা লাগবে, লাগবে না? সেই নালী দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হওয়ার সময় কিছু পানি জাতীয় জলীয় বাষ্প রেখে যায়। এই জলীয় বাষ্পগুলা কি করে, তরুণাস্থিতে গিয়ে জমা হয় বা অস্থিতে গিয়ে জমা হচ্ছে।
জমা হয়ে সে স্বতন্ত্রভাবে আরেকটি তন্ত্র গঠন করে। এটাই হলো লসিকা। এটা নিয়ে কথা বলবো। এখন আমরা স্নায়ুতন্ত্র বাদ দিয়েছিলাম স্নায়ু টিস্যু থেকে। স্নায়ু টিস্যুর কাজ কি? স্নায়ু টিস্যু হলো একটি সংবেদী অংশ বা সংবেদী অঙ্গ, যে কিনা আমাদের উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনা অনুযায়ী যথেষ্ট পরিমাণ উপযুক্ত সাড়া প্রদান করে। উদ্দীপনা গ্রহণও করবে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত সাড়া প্রদান করবে। তো স্নায়ু টিস্যু আমাদের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে মূল কাজে। স্নায়ু টিস্যু যদি চিন্তা করতে পারো, এর ভিতরে তোমার এই নিউক্লিয়াসের যে উপযুক্ত পরিমাণে উপাদানগুলো নিউক্লিয়াসের ভেতরে যে কিছু থাকে বা এর কোষ দেহের ভিতরে যদি কিছু থাকে, সকল উপাদান নাই। এই কারণে এই হচ্ছে বংশবিস্তার করতে পারে না। বংশবিস্তার করতে পারে না, বাট আমাদের শরীরের ভেতরে তোমার প্রতিটা জায়গায় এর প্রভাব আছে। আমরা যদি পায়ে একটি আলপিন দিয়ে খোঁচা দেই, আমরা ফিল করি যে পায়ে কিছু লাগলো। সেই আলপিন যদি হাতের তালুতে দিই, সেখানেও ফিল করি। সেটা যদি মাথায় দিই, সেটাও ফিল করি। এবং সেই স্বাদটা কেমন, তীব্র, জ্বালাময়ী, ঠান্ডা, গরম, মিষ্টি না কি অন্য কিছু, যাই হোক না কেন, আমরা বুঝতে পারি এটা ঠান্ডা লাগলো। আমার বুঝতে হয় এটা একদম জ্বালা করতেছে, আমার মনে হয় এটা একটু উষ্ণ। তাহলে এই নিউরন কি করে? বিভাজিত হইতে পারে না, বংশবিস্তার করতে পারছে না, বাট এভরিহোয়ার তার অবস্থান আছে। কিভাবে কিভাবে সম্ভব, এটা নিয়ে কথা হবে। তাহলে মানে সবগুলা নিয়েই তো কথাই হবে, তাই না? কিন্তু আমি যদি সব কথাগুলো একসঙ্গে বলতে চাই, এটা আজকে আর শেষ হবে না, এই ক্লাসটা শেষ হবে না। আমি মানে পরবর্তী ক্লাসগুলোতে তো এইগুলা নিয়ে আলোচনা করতেই হবে, এই কারণে বলছি পরবর্তীতেই হবে। তাহলে এটা মূলত কিছু উপাদান নিয়ে গঠিত। এটার উপাদানগুলো কি দেখো, এই যে আমরা সার্কেলটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো কি আমরা কোষ দেহ। কোষ দেহ। মাঝখানে যে গোলটা দেখতে পাচ্ছ, আমি মাঝখানে ছোট্ট করে লিখে রাখছি এন, এটা হলো নিউক্লিয়াস। এই যে শাখা প্রশাখা দেখতে পাচ্ছ এদিকে, এটা হলো ডেনড্রাইট। ঠিক আছে? এইখান থেকে দেখো আমি এইভাবে এই পর্যন্ত রেখেছি, এটা হলো একজন। হ্যাঁ, একজন। এই প্রতিটা পার্টকে আমরা একজন বলে থাকি। অর্থাৎ এই যে এটা এটা এটা, ঠিক আছে? এই একজনের মাঝখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছ, প্রতিটা একজনের সঙ্গে দুটো একজন এক জায়গায় হচ্ছে, মাঝখানে একটি গ্যাপ আছে, লক্ষ্য করবা। এই গ্যাপটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব শেষ হলো। এইদিকে আসে কি, এগুলা তো একজনের যে মাঝখানে যে রেখাটা আসলে শেষ হলো না, এটা হলো একজন প্রান্ত। একজন প্রান্ত। তাহলে কি কি উপাদান নিয়ে একটি নিউরন গঠিত? নিউরন গঠিত একজন প্রান্ত, তারপরে কি র্যানভিয়ারের পর্ব, একজন ডেনড্রাইট, নিউক্লিয়াস এবং কোষ দেহ নিয়ে এই নিউরন গঠিত। নিউরন কি? নিউরন হলো স্নায়ু টিস্যুর একক। নিউরন হলো স্নায়ু টিস্যুর একক। তাহলে আজকে আমরা যা কিছু শিখলাম, তা হয়তোবা এক নজরে বা প্রথম দর্শনে বা প্রথম শ্রবণে আমরা এটা মেমোরিতে রাখতে পারবো না। এর জন্য আমাদের বারবার চেষ্টা করতে হবে। আর এগুলা তোমাদের কাজে লাগবে, আমি বারবার বলছি এটা তোমাদের কাজে লাগবে। হোপলেস হয়েও না, অবশ্যই তোমরা করবা, বারবার চেষ্টা করবা এবং লেখার মাধ্যমে মনে রাখা। বিভিন্ন তোমরা তোমাদের মতো করে শর্ট টেকনিক অবলম্বন করবা। যেমন আমি বলে দিলাম এখানে, এইগুলাকে আমি এর উপরে ভিত্তি করে ভাগ করব, এইটাকে এর উপর ভাগ করব, ঠিক আছে, এইটাকে এর উপর ভাগ করব। সবকিছু মিলে আমরা যখন এইভাবে ডিভাইডেশন করতে পারবো নিজের মতন করে, তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে, মুখস্থ করতে সহজ হবে। বুঝতে পেরেছো? আজ আর কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি, আমিও হাঁপিয়ে গেছি। তোমরা বাসায় এগুলা মনে রাখার জন্য যে পন্থা অবলম্বন করা উচিত সেই পন্থা অবলম্বন করো। দেখা হবে পরবর্তী ক্লাসে।